ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফিজিক্স উইথ সজল। আজকে আমরা মাধ্যমিকের এবিটিএ টেস্ট পেপারের ফিজিক্যাল সায়েন্সের পেজ নাম্বার 32 এর 1 নম্বরের কোশ্চেনগুলো সলভ করব। তো আমাদের ফার্স্ট কোশ্চেনটা বলছে গ্রিন হাউস এফেক্টের জন্য দায়ী। তো এর অ্যান্সার হবে ইনফ্রারেড রশ্মি। তারপর বলছে লিটার অ্যাটমসফিয়ারে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান কত হবে? তো এটা হয় আমাদের 0.082, তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপরে 3 নম্বর কোশ্চেনটা বলছে কত মোল H2 এর সঙ্গে 2 মোল অক্সিজেনের বিক্রিয়ায় 4 মোল স্টিম উৎপন্ন হয়। তো এখানে আমাদের বলেছে যে H2 আর অক্সিজেন মিলে আমাদের স্টিম তৈরি করে, অর্থাৎ জলীয় বাষ্প তৈরি করে। তার মানে এই H2 আর অক্সিজেনের বিক্রিয়ায় আমাদের জলীয় বাষ্প উৎপন্ন হচ্ছে। এইবার এই রাসায়নিক বিক্রিয়াটাকে আমরা সমতবিধান করব। তো সমতবিধান করতে গেলে আমাদের দুই সাইডে প্রত্যেকটা পরমাণুর সংখ্যা সমান করতে হবে। তো এই সাইডে হাইড্রোজেন দুটো আছে আর এই সাইডে হাইড্রোজেন দুটো আছে, আর বাঁদিকে আমাদের আছে অক্সিজেন দুটো আর ডান দিকে আছে একটা। তাহলে এই অক্সিজেনটাকে আমাদের দুটো করতে হবে, মানে এটাকে 2 দিয়ে গুণ করলাম, তাহলে অক্সিজেন আমাদের দুটো হয়ে গেল বোথ সাইডেই, কিন্তু হাইড্রোজেন আমাদের ডান দিকে 4টে হচ্ছে আর বাঁ দিকে দুটো আছে, তাহলে এর একটা 2 গুণ করে দিলাম, তাহলে আমাদের সমীকরণটা সমতাবিধান হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি যে 2 মোল হাইড্রোজেনের সাথে 1 মোল অক্সিজেন বিক্রিয়া করে আমাদের 2 মোল জল তৈরি করে। তো আমাদের কোশ্চেনে যেটা জানতে চেয়েছে সেটা হলো কত মোল হাইড্রোজেনের সঙ্গে 2 মোল অক্সিজেন বিক্রিয়া করে 4 মোল স্টিম তৈরি করবে। তো এখানে যদি আমরা 2 মোল অক্সিজেন নেই তাহলে অবশ্যই আমাদের হাইড্রোজেনটা 4 মোল হয়ে যাবে, কারণ অক্সিজেন ডবল নিতে হবে, সেক্ষেত্রে অক্সিজেনটা আমাদের 4 মোল হয়ে যাবে, তাহলে জলটাও এক্ষেত্রে আমাদের 4 মোল হয়ে যাবে। তো তাহলে এখানে আমাদের অক্সিজেনটা কত মোল নিতে হবে জানতে চেয়েছিল, তো অক্সিজেনটা আমাদের 4 মোল নিতে হবে, তাহলে অপশন বিটা আমাদের। নেক্সট কোশ্চেনটা বলছে কোনো কঠিন পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক 2 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস হলে ওই পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান কত হবে? তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক আমাদের হয় বিটা আর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা হয়। তো এই আলফা আর বিটার মধ্যে আমরা এই রিলেশনটা জানি যে আলফা ইকুয়াল টু আমাদের বিটা বাই 2 হয়। তো এখানে আমাদের এই বিটা বলা আছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, অর্থাৎ বিটা বলা আছে, তাহলে আলফা বের করতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, আলফাটা আমাদের হবে এরকম 2 × 10⁻⁵/2, তাহলে এটা হয়ে যাচ্ছে 1 × 10⁻⁵ পার ডিগ্রি সেলসিয়াস। তার মানে অপশান ডিটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে সমান্তরাল কাচফলকের মধ্যে দিয়ে আলোক রশ্মির প্রতিসরণ হলে মোট চ্যুতি হয়। তো সমান্তরাল কাচফলক আছে, ধরলাম এইটা হলো আমাদের সমান্তরাল কাচফলক, এর মধ্যে দিয়ে যদি আলোক রশ্মি এইভাবে আপাতিত হয় তাহলে প্রতিসরণের পরে ও আপাতিত এবং প্রতিসৃত রশ্মিটা পরস্পরের সাথে সমান্তরাল থাকে। তো এক্ষেত্রে আমাদের তাহলে চ্যুতিটা হয়ে যাবে 0 ডিগ্রি। তারপর যে দৃশ্যমান বর্ণালীর যে বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম সেটি হলো, তো এক্ষেত্রে আমাদের বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম হয়। তারপর বলছে তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধাঙ্কের কি হয়? তো অর্ধপরিবাহীর ক্ষেত্রে তার রোধাঙ্ক হ্রাস পায়, তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে যে 92A235 মৌলের পরমাণুর প্রথমে একটি আলফা বিঘটন ও 2টি বিটা বিঘটন হলে সৃষ্ট পরমাণুর ভর সংখ্যা কত হবে? তো এখানে আমাদের যে মৌলটা দেওয়া আছে সেটা হলো এইটা। এখন এই পরমাণুটা থেকে যদি একটা আলফা বিঘটন হয় তাহলে এর ভর সংখ্যা 4 কমে যাবে। ধরলাম এক্স মৌল উৎপন্ন হলে এর ভর সংখ্যা আমাদের 4 কমে যাবে, অর্থাৎ 232 হবে, আর পরমাণু ক্রমাঙ্ক আমাদের 2 কমবে, অর্থাৎ 90 হয়ে যাবে। এরপরে বলছে আমাদের দুটো বিটা বিঘটন হচ্ছে, তার মানে দুটি বিটা আমাদের বেরিয়ে যাচ্ছে। তো বিটা যখন বিঘটন হয় সেক্ষেত্রে আমাদের ভর সংখ্যার কোনো পরিবর্তন হয় না, কিন্তু পরমাণু ক্রমাঙ্ক 1 করে বাড়ে। তো দুটো বিটা বেরোচ্ছে, তাহলে আমাদের কি হবে, পরমাণু ক্রমাঙ্ক 2 বেড়ে যাবে, তাহলে এখানে আছে 90, তাহলে এটা হয়ে যাবে আমাদের 92। এখন ধরলাম ওয়াই মৌল তৈরি হয়েছে, তাহলে এইটা হয়ে গেল আমাদের এখনকার মৌলটা। তো আমরা জানতে চেয়েছি এর ভর সংখ্যা কত হবে,
তো এর ভর সংখ্যা হবে এইটা, অর্থাৎ 232। তার মানে অপশন সিটা আমাদের অ্যান্সার হবে। নেক্সট কোশ্চেনটা বলছে কোনটি সন্ধিগত মৌল নয়। তো এক্ষেত্রে আমাদের ম্যাগনেসিয়াম সন্ধিগত মৌল না। তারপর বলছে ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় ইলেকট্রন ত্যাগ করে ও জারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে ও বিজারিত হয়, ইলেকট্রন গ্রহণ করে ও জারিত হয়, ইলেকট্রন ত্যাগ করে ও বিজারিত হয়। তো এক্ষেত্রে আমাদের কোনো একটা ধাতব পরমাণু আয়নে পরিণত হওয়ার সময় সে ইলেকট্রন ত্যাগ করে। তো ইলেকট্রন ত্যাগ করলে এই পরমাণুটা আমাদের জারিত হয়। তার মানে অপশন এটা আমাদের অ্যান্সার হবে। তারপরে বলছে 1.12 একটি রূপোর গয়নায় সোনার প্রলেপ দিতে হলে অ্যানোড রূপে ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়ে থাকে পটাশিয়াম অরোসায়ানাইড, অর্থাৎ অপশন বিটা অ্যান্সার হবে। তারপরে বলছে আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে যে গ্যাস পাওয়া যায়। তো আয়রন পাইরাইডসকে অতিরিক্ত বায়ুতে পোড়ালে আমরা যে গ্যাসটা পাই সেটা হলো SO2 মানে সালফার ডাইঅক্সাইড। তারপর বলছি পিতলের উপাদান হলো, তো পিতলের উপাদান হলো আমাদের কপার এবং জিঙ্ক। তার মানে অপশন বিটা অ্যান্সার হবে। তারপর বলছে এলপিজি এর সিলিন্ডার থেকে গ্যাস লিক করলে যে তীব্র দুর্গন্ধ পাওয়া যায় তা যে যৌগের কারণে হয় সেটি হলো ইথিলিন ডাইব্রোমাইড, ইথাইল অ্যালকোহল, ভিনাইল অ্যাসিডেট আর ইথাইল মারক্যাপটন। তো অপশন ডিটা আমাদের অ্যান্সার হবে ইথাইল মারক্যাপটন। তারপর বলছে বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ হয়। তো এই বিকিরণটা আমরা দেখতে পাই ম্যাগনেটোস্ফিয়ার স্তরে। তারপর বলছে কোন ব্যাকটেরিয়া দ্বারা প্রাণী ও উদ্ভিদের বর্জ্য পদার্থের বিয়োজন পদ্ধতির সাহায্যে বায়োগ্যাস উৎপন্ন করা হয়। তো এর অ্যান্সার হবে আমাদের মিথোজেনিক ব্যাকটেরিয়া। তারপর বলছে কোশ্চেনটা এর অথবা যে তাপন মূল্যের এসআই পদ্ধতিতে একক কি। তো তাপন মূল্যের এসআই পদ্ধতিতে আমাদের একক হয় কিলো জুল পার কেজি। নেক্সট বলছে স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের পিভি লেখচিত্র কিরূপ হয়। তো এটা আমাদের হয় সমপরাবৃত্ত। তারপরে নেক্সট কোশ্চেন বলছে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত। নেক্সট কোশ্চেনটা বলছে এসটিপিতে 22.4 লিটার আয়তনের CO2 গ্যাসের অণুর সংখ্যা কত। তো আমরা এটা জানি যে এসটিপিতে 22.4 লিটার আয়তনের যে কোনো গ্যাসে অণুর সংখ্যা হয় 6.022 ইন্টু 10⁻23। তাহলে এক্ষেত্রে এটাই আমাদের অ্যান্সার হবে 6.022 ইন্টু 10⁻23। নেক্সট কোশ্চেনটা বলছে যে কোনো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক ও আপত প্রসারণ গুণাঙ্কের মধ্যে কোনটি তার নিজস্ব ধর্ম। তো তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক তার নিজস্ব ধর্ম। তারপর কোশ্চেনটা বলছে লোহা ও পিতলের তৈরি দ্বিধাতব পাতকে বরফের মধ্যে রাখলে কোন ধাতুটি ভিতরের দিকে বেঁকে যাবে। তো এক্ষেত্রে পিতলের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক লোহা অপেক্ষা অনেক একটু বেশি হয়। তো এক্ষেত্রে যখন এই দ্বিধাতব পাতটাকে বরফের মধ্যে রাখা হচ্ছে তখন আমাদের পিতলের পাতটা দৈর্ঘ্য কমে যাওয়ার পরিমাণটা লোহার পাতের থেকে অনেকটাই বেশি হবে। তার ফলে আমাদের এই যে বরফের মধ্যে রাখা হচ্ছে দ্বিধাতব পাতটাকে, তার ফলে আমাদের এই পিতলের পাতটা ভেতরের দিকে আমাদের বেঁকে যাবে। তারপর বলছে চোখের দীর্ঘদৃষ্টি জনিত ত্রুটি দূর করতে কি ধরনের চশমা ব্যবহার করা হয়। তো এক্ষেত্রে আমরা উত্তল লেন্স ব্যবহার করে থাকি। তারপর বলছে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণে উপাক্ষীয় রশ্মির আপাতনের ক্ষেত্রে ফোকাস দূরত্ব ও বক্রতা ব্যাসার্ধের মধ্যে সম্পর্ক কি হবে। তো এক্ষেত্রে আমাদের সম্পর্কটা এইরকম হয়, আমরা ফোকাস দূরত্বকে যদি এফ দিয়ে বোঝাই আর বক্রতা ব্যাসার্ধকে যদি আর দিয়ে বোঝাই তাহলে এফ ইকুয়ালটা আমাদের হয়ে যায় r/2। এরপর নেক্সট কোশ্চেনটা বলছে বিওটি এককের সংজ্ঞা লেখো। তো বিওটি সংজ্ঞা হলো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো তড়িৎ যন্ত্র 1 ঘন্টা ধরে চললে যে পরিমাণ বৈদ্যুতিক শক্তি ব্যয়িত হয় তাকে 1 কিলোওয়াট আওয়ার বা 1 বিওটি একক বলা হয়। তো এটাই আমাদের বিওটি এককের সংজ্ঞা হবে। নেক্সট এর অথবা বলছে যে এসআই এককে আধানের এককের নাম কি। তো আধানের এককের নাম হয় এক্ষেত্রে কুলম্ব, যেটাকে আমরা ক্যাপিটাল সি দিয়ে বুঝিয়ে থাকি। তারপর বলছে বর্তমানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী 8 তারের বর্ণ কি করা হয়। তো
তো এখানে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী আতরের যে রং সেটা করা হয় সবুজ। এরপর বলছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়া সূর্যের শক্তির উৎস? তো নিউক্লিয় সংযোজন হবে এর অ্যান্সার। তার মানে 10-এর দাগে হচ্ছে আমাদের অ্যান্সার নিউক্লিয় সংযোজন। নেক্সট বলছে যে এর অথবা কোনো পুরাতাত্ত্বিক বস্তুর বয়স নির্ধারণ করতে কোন তেজস্ক্রিয় মৌল ব্যবহার করা হয়? তো এখানে আমরা ব্যবহার করে থাকি কার্বন 14 আইসোটোপ, মানে C14, এই আইসোটোপটা ব্যবহার করা হয়। নেক্সট বলছে যে অতি দীর্ঘ পর্যায়ে মৌলের সংখ্যা কটি? তো এর মৌলের সংখ্যা হয় অতি দীর্ঘ পর্যায়ে 32টি। তারপর বলছে পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটি মৌলের নাম লেখো। তো এই পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি একটা মৌল হলো আমাদের টেকনিডিয়াম। তারপরে বলছে যে জলে দ্রবীভূত হয় এমন একটি সমযোজী যৌগের নাম লেখো। তো এটা হলো হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ এর অ্যান্সারটা হয়ে যাবে HCl। নেক্সট বলছে তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটানোর জন্য দায়ী? এক্ষেত্রে আমাদের তড়িৎ শক্তি অ্যান্সার হবে। তারপর বলছে জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে উৎপন্ন হয় কোন গ্যাস যার মধ্যে জ্বলন্ত পাটকাঠি ধরলে কাঠি নিভে গিয়ে গ্যাসটি নীল শিখায় জ্বলে? তো জলের তড়িৎ বিশ্লেষণে আমাদের দুটো গ্যাস উৎপন্ন হয়, একটা হলো হাইড্রোজেন আর একটা হলো অক্সিজেন। তো এখানে বলেছে যে ক্যাথোডে কোন গ্যাসটা উৎপন্ন হয় সেটা জানতে চেয়েছে এবং বলে দিয়েছে যে ওই গ্যাসের মধ্যে যদি আমরা একটা জ্বলন্ত পাটকাঠি ধরি তাহলে পাটকাঠিটা নিচে নিভে যাবে এবং গ্যাসটা নিচে জ্বলতে থাকে। তো এই ধর্মটা আমরা দেখতে পাই হাইড্রোজেন গ্যাসের ক্ষেত্রে। তো এর অ্যান্সার হবে H2, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস। তারপরের কোশ্চেনটা বলছে বাম স্তম্ভ ও ডান স্তম্ভ আমাদের মিলাতে বলেছে। তো ফার্স্ট বলছে থার্মিট পদ্ধতি। তো থার্মিট পদ্ধতি এটার অ্যান্সার হবে এর সাথে ডান স্তম্ভের অপশন বিটা মিলবে, মানে লোহা। অ্যামালগাম আমাদের হলো সোডিয়াম মার্কারি, অর্থাৎ অপশন ডিটা হবে। তারপরে বলছে বায়োপলিমার। তো বায়োপলিমার হলো আমাদের নিউক্লিক অ্যাসিড, অর্থাৎ অপশন এটা হবে। তারপরে বলছে পিভিসি, এটা হবে আমাদের ভিনাইল ক্লোরাইড। তারপরে বলছে নাইট্রোলিন কি? তো ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের ধূসর মিশ্রণকে নাইট্রোলিন বলা হয়। নেক্সট কোশ্চেনটা বলছে এর অথবা যে একটি আম্লিক গ্যাসের নাম লেখো। তো এটা হবে আমাদের হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ HCl। নেক্সট বলছে শৌচাগারে প্রায়শই কোন গ্যাসের গন্ধ পাওয়া যায়? তো এটা হবে অ্যামোনিয়া, অর্থাৎ NH3। তারপরে কোশ্চেনটা বলছে অ্যামোনিয়ার সঙ্গে কোন গ্যাসের বিক্রিয়ায় একটি কঠিন পদার্থ উৎপন্ন হয়? তো অ্যামোনিয়ার সাথে হাইড্রোজেন ক্লোরাইড, অর্থাৎ HCl এর বিক্রিয়ায় একটা কঠিন পদার্থ আমাদের তৈরি হয় এবং সেই কঠিন পদার্থটা হলো আমাদের অ্যামোনিয়াম ক্লোরাইড। তো তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।